সংস্কার গতিশীল করতে হবে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, বলছেন মান্না। জানাবো, বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনা আগে থেকেই জানতেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো, আনন্দমোহন কলেজ 3 দিন অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সংস্কার গতিশীল করতে হবে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, বলছেন মান্না। চলমান সংস্কার কার্যক্রমকে গতিশীল করতে হবে যাতে সংস্কার কার্যক্রম নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, রাষ্ট্রে অগ্রগতিশীল ও উন্নত সংস্কার কার্যক্রম সময়ের দাবি। যারা এখন আমলাতন্ত্রকে প্রভাবিত করছে, নির্বাচনে তারাই আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করবে। মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের আশাহত হলে চলবে না, সুদিনের আশা নিয়ে বেঁচে থাকতে হবে। রাজনৈতিক দলগুলোকে আরও সচেতন ও দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রত্যেকে নিজের জায়গায় ছাড় দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, এখন লড়াই জ্ঞানের, লড়াই বুদ্ধির। রাজনীতিবিদদের অতীত দেখেছে বলেই মানুষ রাজনীতিবিদদের ওপর আস্থা হারাচ্ছে। তিনি বলেন, এরকম হতে পারে বহু জায়গায় মার্কা পারবে না, যাদের গুণ আছে তারা জিতে যাবে। হয়তো দেখবেন বড় বড় মার্কা বিশাল বিশাল মিছিল করছে, কিন্তু ভোট পাচ্ছে যাদের কোনো মিছিল হয়নি। লোকে মনে করে এই মানুষটা ভালো, তাকে ভোট দিয়ে দেবে, তিনি জিতে যাবে এমনটা বলছি না, কিন্তু ভোটে ব্যবধান হবে, এরকম একটা পরিবর্তন হতে পারে। আমি নিজে অনুধাবন করছি, মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরো বলেন, নির্বাচন খুব ভালো হওয়া দরকার। 70-এর নির্বাচন কেমন হয়েছিল কেউ জানেন কি? আমি মাহমুদুর রহমান মান্না নিজেই কতগুলো ভোট দিয়েছি, আর কত মানুষ তো 10 থেকে 20টা করে ভোট দিয়েছে। ভোট দিয়ে বের হওয়ার পরে বলে আরেকবার যাও, ওই ভোট তো আমি চাচ্ছি না। মানুষ যেন বোঝে তার ভোট কত মূল্যবান, কারণ তার ভোটই শাসক হচ্ছে। আলোচনায় কর্নেল আবু হাসিনুর রহমান বলেন, প্রধান ইস্যুগুলোতে আমাদের ঐক্যমত্যে পৌঁছাতে হবে। নির্বাচন ব্যবস্থার কাঠামোতে পরিবর্তনের এনেই একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর হেলাল উদ্দিন বলেন, শিক্ষার্থীরাই দেশকে পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীদের এই ত্যাগকে খাটো করে দেখলে জাতি আমাদের ক্ষমা করবে না। রাজনৈতিক দলগুলো ইতিবাচক ভূমিকা রাখতে ব্যর্থ হলে সংস্কার কার্যক্রম মুখ থুবড়ে পড়তে পারে। বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনা আগে থেকেই জানতেন শেখ হাসিনা। রাজধানীর পিলখানায় বিডিআর ম্যাসাকারের পরিকল্পনা আগে থেকেই জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে। হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রশিক্ষিত একটি কিলার গ্রুপকে ঢাকায় আনা হয়। এরা ভাড়া করা বিপদগামী বিডিআর সদস্যদের সঙ্গে মিলে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে নির্মমভাবে হত্যা করেছে। হত্যা ষড়যন্ত্রের সঙ্গে মেজর জেনারেল তারেক সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা জড়িত ছিলেন। রাজধানী পিলখানার সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঘটেছিল দেশের ইতিহাসের নৃশংসতম এই বিডিআর হত্যাকাণ্ড। দেশের একটি স্বনামধন্য পত্রিকার অনুসন্ধানে এই সম্পর্কে বেরিয়ে এসেছে এসব তথ্য। এতে জানায়, ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিআরের একটি পিকআপে করে এবং আরেকটি অংশে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্স করে পিলখানায় ঢোকানো হয়। রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগও করে। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, ভারতীয় কিলার গ্রুপটিকে 25 ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয়। এই জন্য ফ্লাইটটি 2 ঘন্টা বিলম্বে ছাড়ে। আরও জানা গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোকজন ও কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে। নাম পরিচয় গোপন রেখে ইম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিলেন। পিলখানায় সংঘটিত ঘটনা বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেনাপ্রধান হিসেবে বিডিআর হত্যা মোকাবেলায় তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল মঈন ইউ আহমেদ। হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেন না। অনুসন্ধানে আরও জানা যায়, বিডিআর হত্যাকাণ্ডে পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পরপর দায়িত্ব পাওয়া বিডিআর ডিজি জেনারেল মঈনুল ইসলাম। লেফটেন্যান্ট জেনারেল মঈনুল ইসলাম। বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখা হয়। ওই তদন্ত কমিটিতে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতার নাম এলেও শেখ হাসিনা তাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এদের জিজ্ঞাসাবাদও করতে দেওয়া হয়নি। সেনা তদন্ত কমিটির প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্তমানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা। তার কাছে জানতে চাওয়া হয়েছিল ওই তদন্ত সম্পর্কে। তিনি বলেন, তার নেতৃত্বাধীন তদন্ত সম্পর্কে এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে চান না,
কারণ ইতোমধ্যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব রয়েছেন এবং সরকার বিডিআর-এর সাবেক ডিজি মোহাম্মদ জেনারেল আ.ল.মা ফজলুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছেন। তিনি এই প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন। তিনি বলেন, তারা আশা করছেন বর্তমান কমিশন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে প্রকৃত সত্য উন্মোচন করবে। আগে জাতীয় তদন্ত কমিটি গঠিত হয়েছিল সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে। তার মন্তব্যের জন্য ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। সূত্র জানিয়েছে তিনি সম্ভবত দেশে নেই। বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে অনুসন্ধানে আগের দুটি তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করেছে। তদন্ত কমিটি দুটির কয়েকজন সদস্যের সঙ্গে আলাপ হয়। অনেকেই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। ঘটনার সঙ্গে ওয়াকিবহাল এমন কয়েক ব্যক্তি ও সাবেক কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি। বিষয়গুলো স্পর্শকাতর হয় নাম প্রকাশ করা হয়নি। সেনা তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটি দুটিতে বাহিনী প্রধান, সেনাবাহিনী ও পুলিশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আওয়ামী লীগ নেতা অনেকেই বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়। তাদের অনেকেই তদন্ত কমিটির সামনে আসেননি। কেউ কেউ এলেও তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। তদন্ত কমিটির সামনে আসা ও প্রশ্নের জবাব দিতে বাধ্য করার ক্ষমতাও দেওয়া হয়নি তদন্ত কমিটিকে। ফলে বিডিআর হত্যার তদন্ত কাজ অসম্পূর্ণ রয়ে গেছে দুই কমিটিতেই। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে বিডিআর হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায় হয়েছে। শেখ হাসিনা যাতে ক্ষমতায় চিরস্থায়ী হতে পারেন সেটা পাকাপোক্ত করার জন্যই তার সঙ্গে বোঝাপড়া করেই পরিকল্পনা করা হয়। ভারত দেখেছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যখনই কোনো পদক্ষেপ নিয়েছে তখন বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সেনাবাহিনীর জন্য তারা অনেক কিছুই করতে পারেনি। বিডিআরের সেনাবাহিনী অফিসাররা কমান্ডে থাকায় সেখানে ভারতীয় বিএসএফের ভূমিকা ম্লান ছিল। তাই তাদের সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল তারা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে এমন শক্তিশালী করবে যাতে সবকিছু তার হাতের মুঠোয় থাকে। সেনাবাহিনী যত দুর্বল হয়ে যায়, বিডিআর নামে যাতে শক্তিশালী বাহিনী না থাকে, এই লক্ষ্যে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়। এর আগে নীল নকশা অনুযায়ী বিডিআর সদস্যদের হাত করা হয় তারা যাতে সেনা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করে। সেই জন্য তথাকথিত ডাল ভাত কর্মসূচি ও দুর্নীতির বিষয় এনে প্রেক্ষাপট তৈরি করা হয়। চৌকো সেনা অফিসারদের হত্যার জন্য বিডিআরে বদলি করে এনে এক জায়গায় তাদের জড়ো করা হয়। এরপর তাদের হত্যা করা হয়। পদোয়া বা রৌমারির যুদ্ধে বিএসএফ হত্যার পর থেকেই বিডিআর ধ্বংসে নিয়োজিত হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রৌমারির ঘটনার নেতৃত্ব দেন রংপুরের তৎকালীন সেক্টর কমান্ডার, পরবর্তী সময়ে বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ। এরই ফল 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তাকে সহ 57 সেনা কর্মকর্তা হত্যা।